আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগত। তোমরা যারা যারা অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছে, তারা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। কারণ আজকের ভিডিওটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তুমি ফার্স্ট ক্লাস পাওয়ার কার্যকরী কৌশল আমি তোমাদেরকে দেখিয়ে দিব। কিভাবে অল্প পরে ফার্স্ট ক্লাস পাওয়া যায় এবং কিভাবে উত্তর লিখতে হয়, উত্তর লেখার টেকনিক এবং নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তুমি ফার্স্ট ক্লাস অর্জন করতে পারবা। ভুল করলেই ফেল। তো তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের যাদের পরীক্ষা আগামী 30 এপ্রিল 2026 থেকে অনুষ্ঠিত হবে, তোমরা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। কারণ ভুল করলেই কিন্তু ফেল। অবশ্যই আজকে যে কার্যকরী টিপসটি তোমাদেরকে দিব, কিভাবে উত্তর লিখতে হবে, সেভাবে যদি তুমি উত্তর লিখে আসো, তাহলে ইনশাআল্লাহ তুমি ফার্স্ট ক্লাস অর্জন করতে পারবা। এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো কথা না বলে মূল ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকলো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা, যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো দেখো, যেহেতু তোমাদের প্রথম পরীক্ষাটি হলো রাজনৈতিক তত্ত্বসমূহের পরিবর্তন ও ধারাবাহিকতা। তো দেখো, এই বিষয় নিয়ে আলোচনা করবো, পাশাপাশি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যতগুলো সাবজেক্ট আছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমটি দেখো, পরীক্ষার খাতায় লেখার নিয়ম ও ভালো মার্ক পাওয়ার দারুণ কৌশল। কৌশলটা কি? অবশ্যই তোমাদেরকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমটি হলো ধারাবাহিকতা। তো দেখো, প্রশ্নের মধ্যে কিন্তু লিখে দেওয়া থাকে যে ধারাবাহিকভাবে লিখতে হবে। অবশ্যই তোমাকে ধারাবাহিকভাবে লিখতে হবে, কারণ ধারাবাহিকভাবে না লিখলে কিন্তু তুমি মার্ক কম পাবা। তো দেখো, প্রথমে ক বিভাগ লিখবা, এরপরে খ বিভাগ লিখবা, এরপরে তুমি গ বিভাগ লিখবা। এভাবে তোমাকে ধারাবাহিকভাবে প্রশ্ন লিখতে হবে। যদি তুমি 2 নম্বর প্রশ্ন উত্তর দাও, আগে 2 লিখবা, এরপরে 3 লিখলে 3 লিখবা, এরপরে 4 লিখবা। 2 এর পরে 4 বা 7 এভাবে প্রশ্ন কিন্তু লেখা যাবে না, কারণ পরীক্ষার প্রশ্নে কিন্তু লেখা থাকে ধারাবাহিকভাবে লিখতে হবে। তো দেখো, কাটাকাটি করা যাবে না। অবশ্যই তোমরা যে উত্তর লিখবা, উত্তর লেখার সময় তোমাদেরকে কাটাকাটি করা যাবে না, এরকম ঘষা মাজা এরকম করা যাবে না। আর এখন দেখো, একটা বিষয়, ক খ গ বিভাগে সময় ভাগ করে নেওয়া। তো একটু পরে আমি তোমাদেরকে ক বিভাগ কতটুকু সময় লিখবা, খ বিভাগ কতটুকু সময় লিখবা এবং গ বিভাগ কতটুকু সময় লিখবা, তার হিসাবটুকু কিন্তু আমি তোমাদেরকে করে দিব। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং বহু তথ্যবহুল। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো দেখো, সময়ের হিসাব, কিভাবে তোমাকে সময়টা বন্টন করতে হবে। দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু 80 মার্কের হবে এবং তোমাদের সময় হলো 4 ঘন্টা। 4 ঘন্টা 80 মার্কের তোমাদেরকে উত্তর দিতে হবে। ক বিভাগ হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটাকে বলা হয় এক কথায় উত্তর। এখানে তোমাদের 10 মার্ক থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো, এই 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগটি হলো সংক্ষিপ্ত প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং গ বিভাগটি হলো রচনামূলক প্রশ্ন। তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এটি হলো তোমাদের সিলেবাস। তো দেখো, সময়ের যে বন্টন আমি তোমাদেরকে করে দিয়েছি, সেটি একটু মনোযোগ দিয়ে দেখো। ক বিভাগ 10টি প্রশ্ন, সর্বোচ্চ তুমি 10 থেকে 15 মিনিট সময় দেওয়া উচিত, এর বেশি সময় দেওয়া যাবে না। 10টি প্রশ্ন লিখতে সর্বোচ্চ 10 মিনিট তোমরা ব্যয় করবা, এর বেশি ব্যয় করবা না। খ বিভাগে 5টি উত্তর দিতে হবে, সর্বোচ্চ প্রতি প্রশ্নের জন্য 10 থেকে 11 মিনিট তুমি ব্যয় করবা। মোট 50 থেকে 55 মিনিটের মধ্যে তুমি শেষ করবা। মোট কথা, তোমাদেরকে আমি একটা টেকনিক শিখিয়ে দেই। ক এবং খ বিভাগ, ক এবং খ বিভাগ তুমি সর্বোচ্চ 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট লিখবা, এর বেশি কিন্তু লিখতে যাইও না, তাহলে কিন্তু তুমি 80 মার্কের অ্যান্সার করতে পাবা না। অবশ্যই তোমাকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ক বিভাগ এবং খ বিভাগ শেষ করতে হবে।
তো দেখো গ বিভাগের ক্ষেত্রে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সর্বোচ্চ তুমি 30 থেকে 32 মিনিটের মধ্যে একটি করে প্রশ্ন লেখা শেষ করবে। আমি তোমাদেরকে বলবো তুমি 30 মিনিটের মধ্যে গ বিভাগের উত্তর লিখবা। তোমরা যদি এভাবে সময়টাকে ভাগ করে নাও তাহলে কিন্তু খুব সহজে তুমি 80 মার্কের মধ্যে 80 মার্কের এই উত্তর লিখতে পারবা। এবার চলে যাব পরের পরামর্শে। তো পরামর্শ দেখো, ভালো মার্ক পাওয়ার দারুণ কৌশল। কৌশলটা কি? উত্তর লেখার নিয়ম। উত্তর লেখার নিয়ম। তো দেখো ক বিভাগ আমি বলেছি 10 মিনিটের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিবা শর্ট করে এবং ধারাবাহিক ভাবে তোমাকে লিখতে হবে। তো দেখো কিভাবে ধারাবাহিক ভাবে এবং শর্ট করে লিখতে হয় সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এটি তোমাদের বোর্ড প্রশ্ন 2022 সালের প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি। তো দেখো তোমরা কি করবা, তোমরা প্রথমে লিখবা, এটা যেহেতু 1 থাকবে তোমরা লিখবা 1 নং প্রশ্নের উত্তর। তোমাদেরকে লিখতে হবে 1 নং প্রশ্নের উত্তর। লিখে এরকম করে দিয়ে লিখবা, এরপরে ক লিখবা, এরপরে খ লিখবা। এখানে আর উত্তর লেখার প্রয়োজন নাই। তো দেখো কিভাবে তোমরা শর্ট করে লিখবা। তো দেখো প্রথমটি হলো অ্যাপ্রোচ কি। তোমরা খুব শর্ট করে উত্তরগুলো লিখবা। কোনো কাজ পূর্ণাঙ্গ ব্যাপকভাবে সম্পূর্ণ করতে যে কৌশলের সাহায্য নিতে হয় তাই হলো অ্যাপ্রোচ। তো দেখো আমার যে রকিবুল 24 পাবলিকেশনের শীট গুলো আছে এবং পিডিএফ গুলো যে বিক্রি করি সেই পিডিএফ গুলোর মধ্যে কিন্তু একদম শর্ট করে আমি উত্তর লিখে দিয়েছি। তোমরা এভাবে উত্তরগুলো লিখবা। যারা যারা পিডিএফ ক্রয় করতে চাও তারা দ্রুত 01744559475 এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দ্রুত এসএমএস করো। তো দেখো খ নম্বরটি দেখো, দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটা রচিতাকে। এটি হলো ভিলফ্রেডো প্যারেটো। তো এখানে 12টি প্রশ্ন আছে, 12টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা 3টি প্রশ্ন কিন্তু অতি সংক্ষিপ্ত কমন পাবা। তো দেখো তোমরা অনেকে কি করো, উত্তর লেখার সময় লেখো দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটি রচিতা হলো ভিলফ্রেডো প্যারেটো। তোমরা এত বড় লিখবে না, জাস্ট লিখে দিবা ভিলফ্রেডো প্যারেটো। দেখো তোমাদের উত্তর, তোমরা অনেক সময় কি করো, আগে প্রশ্নটা লেখো, লেখো যে দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটি রচিতা হলো ভিলফ্রেডো প্যারেটো। তো দেখো যদি তুমি জাস্ট এতটুকু উত্তর লেখো তাহলে তুমি 1 মার্ক পাবা। এতটুকু উত্তর লিখলে তুমি মার্ক পাবে 1। আর যদি পুরোটাই লেখো তাহলে কিন্তু তুমি 1 মার্কের মধ্যে 1 মার্কেই পাবা। যেহেতু 1 মার্কের মধ্যে 1 মার্কেই পাবা তাই অতি সংক্ষিপ্ত মানে হলো একদম শর্ট, জাস্ট উত্তরটা লিখে দিবা। এরপরে দেখো সুশাসন কি। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই আমি তোমাদেরকে পড়াচ্ছি। এটি হলো তোমাদের 1 নম্বর সাবজেক্টের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো সুশাসন কি। সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনাই হলো সুশাসন। এরপরে দেখো সাবটাইর পূর্ণরূপ কি। জাস্ট লিখে দিবা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, শুধু উত্তরটা লিখে দিবা তাহলে কিন্তু হয়ে যাবে। পরেরটা দেখো সুশীল সমাজের প্রতিনিধি কারা। বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, ডাক্তার ও সাংবাদিক। জাস্ট উত্তর লিখবা। পরেরটি দেখো শ্রেণী সংগ্রাম তত্ত্বের প্রবক্তাকে কার্ল মার্কস। জাস্ট উত্তর লিখে দিবা। আমি তোমাদেরকে বারবার বলতেছি তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ ক বিভাগের জন্য জাস্ট উত্তরটুকু লিখে দিবা। উত্তর লিখে দিলেই এনাফ, বিস্তারিত লেখার দরকার নেই। পরটি দেখো ফ্যাসিবাদের জনককে। জাস্ট লিখে দিবা বেনিটো মুসোলিনি। এরপরে দেখো কর্তৃত্ব কি। যে সাংগঠনিক কাঠামোর মাধ্যমে ক্ষমতার বৈধতা মুক্ত হয়ে ওঠে তাকে কর্তৃত্ব বলে। পরটি দেখো আধুনিক গণতন্ত্রের জনককে। জাস্ট উত্তর লিখে দিবা জন লক। এখানে লেখা যাবে না, লিখবা না যে আধুনিক গণতন্ত্রের জনক হলো জন লক। এভাবে লিখতে গেলে কিন্তু তোমার সময় বেশি যাবে। পরেরটি দেখো বিশ্বায়নের মূল কথা কি। অবাধ বাণিজ্য, নীতি গ্রহণ বা কৌশল অবলম্বন। পরেরটি দেখো স্থূপীকৃত ভোট পদ্ধতি কি। জাস্ট দেখো লিখে দিয়েছি স্থূপীকৃত ভোট পদ্ধতি হলো এমন এক ব্যবস্থা যেখানে একজন ভোটার তার সবগুলো ভোট একত্রিত করে কেবল একজন প্রার্থীকেই প্রদান করতে পারে। পরেরটি দেখো ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল। 1789 সালে। তো মোট কথা হলো তোমরা ক বিভাগের উত্তরটুকু লিখবা, জাস্ট উত্তরটুকু লিখবা এবং অবশ্যই তোমাকে ধারাবাহিক ভাবে লিখতে হবে। দেখো দুটি প্রশ্ন বেশি থাকে, মনে করো টটা তোমার কমন পড়ে নাই তো তুমি ইউ এর পরে লিখবা ঠ। অবশ্যই ধারাবাহিক ভাবে তোমরা লিখবা, এলোমেলো করলে কিন্তু মার্ক কম পাবা।
এবার দেখো চলে যাব খ বিভাগে। তো দেখো খ বিভাগে তোমরা কি করবা। তো দেখো খ বিভাগ সর্বোচ্চ প্রতি প্রশ্ন 10 থেকে 11 মিনিট লিখবা। কোন প্রশ্নগুলো উত্তর করবা, তোমরা কোন প্রশ্নগুলোকে বেছে নিবা এবং কোনগুলো উত্তর করলে খ বিভাগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য ভালো ফলাফল অর্জন করা যায়। তো দেখো আমি লিখে দিয়েছি ধারাবাহিক ভাবে, কিন্তু তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা খ বিভাগের জন্য বলতে কি বুঝো বা কি কাকে বলে সংজ্ঞা দাও, এরকম যে প্রশ্নগুলো আসবে তোমরা চেষ্টা করবা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। যদি এই প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে এখানে দেখো কিন্তু কয় মার্ক করে থাকবে, 4 মার্ক করে থাকে। 4 মার্কের মধ্যে তুমি 3 থেকে 4 মার্ক কিন্তু অনায়াসে তুলতে পাবা। কারণ কি কাকে বলে সংজ্ঞা দাও, এগুলো তো যদি তুমি প্রামাণ্য সংজ্ঞা দাও তাহলে কিন্তু তুমি 4 মার্কের মধ্যে 4 মার্কেই পাওয়া সম্ভব। এজন্য বলতেছি বলতে কি বুঝো কি কাকে বলে এগুলোর উত্তর তোমরা দিবা। তো দেখো ক বিভাগ কত পেজ উত্তর লিখতে হবে, এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু একটু ক্রিটিক্যাল। তারপরেও বলতেছি সাধারণত সংজ্ঞা দাও কি কাকে বলে 1 থেকে 2 পেজ লিখলেই যথেষ্ট। কাকে বলে বা কি, আমি যতগুলো পরীক্ষা দিয়েছি আমি কিন্তু 1 পেজ করে লিখেছি এবং আমি ফার্স্ট ক্লাস রেজাল্ট অর্জন করেছি। তো বুঝতেই পারতেছো ক বিভাগের জন্য জাস্ট 1 পেজ করে লিখলেই যথেষ্ট। তবে আজাইরে কোনো কথা লেখা যাবে না, জাস্ট যে প্রশ্নটি চেয়েছে তার উত্তরটি লিখতে হবে। তো দেখো তোমরা আগে কি করবা, খ বিভাগের জন্য তোমরা আগে কি করবা, প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। আগে তোমরা দেখে নিবা যে কোন কোন প্রশ্নটি তোমার কমন এসেছে। দেখো প্রথমটি রাজনৈতিক অংশগ্রহণ, এভাবে আগে দাগিয়ে নিবে 1 2, এরপরে দেখো 3 4 5। দেখো 5টি প্রশ্ন আমি লিখবো, তো আমি প্রথমে আগে চিহ্নিত করে নিব যে কোন 5টি প্রশ্ন আমার কমন এসেছে। দেখো রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝো, সম্মোহনী নেতৃত্ব কি, গণতন্ত্রায়ন কি, বৈধতার সংকট কি, জনমত কি। সাপোজ আমার এই 5টি প্রশ্ন কমন এসেছে, আমি এই 5টি প্রশ্ন আগে দাগিয়ে নিব, এরপরে এই প্রশ্নগুলো আমি ধারাবাহিক ভাবে লিখবো। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কিভাবে উত্তর লিখতে হয়, কিভাবে উত্তর লিখলে ভালো মার্ক পাওয়া যায়। তো দেখো খ বিভাগ, আমি তোমাদেরকে বারবারই বলেছি খ বিভাগে তোমরা কি কাকে বলে সংজ্ঞা দাও, কি কাকে বলে সংজ্ঞা দাও, এই প্রশ্নগুলো লেখার চেষ্টা করবা। তো দেখো লিখে দিয়েছি খ বিভাগ, জাস্ট লিখে দিবা 2 নং প্রশ্নের উত্তর, লিখে এভাবে একটা আন্ডারলাইন করে দিবা। তো দেখো সংজ্ঞা দাও বা কাকে বলে কি, প্রথমে তোমরা উপস্থাপনা লিখবা। উপস্থাপনার জায়গায় তোমাদের এখানে উপস্থাপনা বা ভূমিকা এরকম কোনো লেখার প্রয়োজন নাই, জাস্ট তুমি উত্তরটি লেখা শুরু করবা। যেমন আমি লিখে দিয়েছি দেখো, সাধারণ জনগণ যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হয় তখন তাকে রাজনৈতিক অংশগ্রহণ বলে। এটি গণতন্ত্রের প্রাণকেন্দ্র, প্রাণ শক্তি, যার মাধ্যমে জনগণ শাসন ব্যবস্থায় নিজেদের ভূমিকা রাখতে পারে। ভোট দেওয়া, নির্বাচনে দাঁড়ানো বা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করা সবই এর অন্তর্ভুক্ত। এর ফলে সরকার ও জনগণের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি হয়। এটি হলো উপস্থাপনা বা ভূমিকা অংশ। তো তোমাদেরকে লিখবা না যে উপস্থাপনা ভূমিকা, এভাবে লেখার দরকার নাই, জাস্ট এভাবে প্যারা করে লিখবা কি কাকে বলে সংজ্ঞা দাও। এরপরে তোমাদেরকে অবশ্যই একটা সাধারণ সংজ্ঞা লিখতে হবে। দেখো আমি কিন্তু একটা সাধারণ সংজ্ঞা লিখে দিয়েছি। সাধারণ সংজ্ঞাটা দেখো, রাষ্ট্রের নাগরিক হিসেবে যখন কেউ স্বেচ্ছায় রাজনীতি বা সরকার গঠন প্রক্রিয়া অংশগ্রহণ নেয় তাকেই রাজনৈতিক অংশগ্রহণ বলে। সহজ কথায় ভোট দেওয়া, মিছিল মিটিং করা, চাঁদা দেওয়া বা সরকারি সিদ্ধান্তের ভালো মন্দ নিয়ে কথা বলাই হলো রাজনৈতিক অংশগ্রহণ। দেখো ভাষাগুলো একদম সহজ, আমি যেগুলো উত্তর লিখেছি তোমাদের জন্য কিন্তু বের করেছি 4th ইয়ারের সবগুলো সাবজেক্টের উত্তর সহকারে সাজেশন পিডিএফ এবং কুরিয়ার দুটাই দেই। তো দেখো ভাষাগুলো কিন্তু একদম সহজ, কোনো বইয়ের মধ্যে এত সহজ ভাষা পাবা না। এরপরে দেখো প্রামাণ্য সংজ্ঞা তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ কোন বিজ্ঞানী কি সংজ্ঞা দিয়েছে। এরকম দেখো প্রতিটি প্রশ্নের মধ্যে আমি 5টি করে প্রামাণ্য সংজ্ঞা দিয়েছি। তোমরা পরীক্ষার খাতায় কমপক্ষে হলেও 3টি করে প্রামাণ্য সংজ্ঞা লিখবে, অবশ্যই 3টি করে প্রামাণ্য সংজ্ঞা লিখবে, তাহলে তোমরা ভালো মার্ক পাবা। আর যদি 5টাই লিখতে পারো তাহলে তো আরো বেটার। এবং দেখো সর্বশেষে উপসংহার অংশ তোমাদেরকে লিখতে হবে, কিন্তু এখানে লিখবা না উপসংহার, জাস্ট লিখবা সূত্রায়ণ বলা যায়।
কি বলা যায়, রাজনৈতিক অংশগ্রহণ হলো নাগরিকদের এমন এক সক্রিয় সচেতন প্রক্রিয়া যার মাধ্যমে তারা ভোটদান থেকে শুরু করে নীতি নির্ধারণে অংশ নিয়ে রাষ্ট্র পরিচালনা সরাসরি বা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কি করে, প্রভাব বিস্তার করে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলছি, তোমাদের কোনো যদি শ্রেণী শিক্ষক থাকে তাহলে তুমি এভাবে উত্তরটা লিখে তাকে দেখাবা। অবশ্যই তোমাকে বলবে, কেউ যদি এভাবে উত্তর লিখতে পারে তাহলে কিন্তু সে 4 মার্কের মধ্যে 4 মার্কেই পাবে, 4 মার্কের মধ্যে 4 মার্কেই পাবে। আমি এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তোমাদের যে শ্রেণী শিক্ষক আছে এই উত্তরটুকু তুমি তাকে লিখে দেখাইও, সে অবশ্যই বলবে যেভাবে যদি লেখো তাহলে তুমি 4 মার্কের মধ্যে 4 মার্কেই পাবা। এখন দেখো, খ বিভাগে যে শুধু তোমাদের মধ্যে সংজ্ঞা দাও কি বা কাকে বলে এতটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। তোমাদের প্রশ্নের মধ্যে কি থাকতে পারে, পার্থক্য দেখাও। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে লেখা থাকে পার্থক্য দেখাও, সম্পর্ক কি, বৈশিষ্ট্য বা উপাদান লিখো। যদি এভাবে প্রশ্ন আসে তাহলে তোমরা কি লিখবা? দেখো আমি লিখে দিয়েছি উত্তর লেখার নিয়ম। সেক্ষেত্রে তোমাদেরকে মোট 5টি পয়েন্ট দিতে হবে। উত্তর লেখার সময় সংক্ষিপ্ত বা খ বিভাগের ক্ষেত্রে 5টি পয়েন্ট থাকবে। প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা তোমরা 3 লাইন করে লিখবা, তাহলে তুমি ভালো মার্ক পাবা। দেখো আমি একটা এখানে প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, রাষ্ট্র ও সুশীল সমাজের মধ্যে সম্পর্ক বা রাষ্ট্র ও সুশীল সমাজের সম্পর্ক কি। তো দেখো প্রথমে উপস্থাপনা অংশ দিয়েছি, রাষ্ট্র এবং সুশীল সমাজ একটি গণতান্ত্রিক ব্যবস্থা, একে অপরের পরিপূরক। রাষ্ট্র হলো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যা দেশ শাসন করে, আর সুশীল সমাজ হলো নাগরিকদের নিয়ে গঠিত এমন সাংগঠনিক সংগঠন যারা সরকারের বাইরে থেকে সমাজের মঙ্গলে কাজ করে। এদের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ। তো দেখো উপস্থাপনা অংশ লিখে দিয়েছি। এরপরে তুমি কি উত্তর লিখতেছো সেই উত্তরটুকু তোমাদের এখানে প্রশ্ন থেকে লিখতে হবে। দেখো আমি লিখে দিয়েছি, কি লিখে দিয়েছি দেখো, নিচে রাষ্ট্র ও সুশীল সমাজের সম্পর্কের প্রধান দিকগুলো আলোচনা করা হলো দিয়ে অবশ্যই তোমাদেরকে আন্ডারলাইন করে দিতে হবে। আর এরপরে তোমাদেরকে কি করতে হবে, পয়েন্ট দিতে হবে, 5টি করে পয়েন্ট দিতে হবে। দেখো পয়েন্ট দিয়েছি এবং প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা কমপক্ষে হলেও 3 লাইন, 2 থেকে 3 লাইন করে লিখবা। দেখো 2 থেকে 3 লাইন করে কিন্তু আমি লিখে দিয়েছি, স্ক্রিনের মধ্যে তোমরা উত্তরটি দেখতে পাচ্ছ একদম সহজ ভাষায়। এভাবে আমি কিন্তু সকল প্রশ্নগুলো, রাষ্ট্রবিজ্ঞানের সকল প্রশ্নগুলোর উত্তর একদম সহজভাবে লিখে দিয়েছি এবং পরিশেষে বলা যায় দিয়ে তোমাদেরকে একটা উপসংহারমূলক কথা লিখতে হবে। অর্থাৎ তোমরা যদি উপাদান কি, উপাদান লেখো, অথবা কি থাকে, সম্পর্ক দাও, পার্থক্য দাও, বৈশিষ্ট্য দাও, তাহলে তোমরা কি করবা, 5টি করে পয়েন্ট লিখবে এবং প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা 2 থেকে 3 লাইন লিখলেই এনাফ। তো দেখো ক এবং খ বিভাগ চলে গেল, এবার আলোচনা করব গ বিভাগ নিয়ে। গ বিভাগ নিয়ে আলোচনা করব। তো দেখো এই প্রশ্নটি তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। তো দেখো আমি এখানে কয়টি প্রশ্ন দিয়েছি, এখানে মোট 1 2 3 4 5 6 7 8টা প্রশ্ন আছে। তোমাদের পরীক্ষায় কিন্তু 8টা প্রশ্ন থাকবে, 8টার মধ্যে কয়টার উত্তর দিতে হবে, 5টি। তো দেখো তোমরা আগে দাগিয়ে নিবে কোন কোন প্রশ্ন তোমার কমন। দেখো 1, মনে করো 2, 3, 4, 5 এই কটি প্রশ্ন আমার কমন, জাস্ট তোমরা আগে এইগুলো দাগিয়ে নিবা, নেওয়ার পরে সেই প্রশ্নগুলো উত্তর করবা। এখন দেখো তোমরা রচনামূলক অর্থাৎ গ বিভাগের জন্য কি লিখবা বা কতটুকু লিখবা। তো দেখো মোট 10 12 14 10 12 14টি পয়েন্ট থাকবে, প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা 3 থেকে 4 লাইন করে। সর্বোচ্চ প্রতি প্রশ্নের জন্য তোমাদের মিনিট বরাদ্দ থাকবে 30 মিনিট। অবশ্যই তোমাদেরকে ধারাবাহিকভাবে লিখতে হবে, উত্তর 3 থেকে 4 পেজ লিখলেই এনাফ। এখন দেখো আমি কেন এখানে 10টি 12টি এবং 14টি পয়েন্টের কথা বলেছি। এখন দেখো তোমরা কিন্তু অনেক স্টুডেন্ট আছে মিডিয়াম, অনেক স্টুডেন্ট আছে হাই, অনেক স্টুডেন্ট আছে দুর্বল। যাদের হাতের লেখা একটু স্লো তারা 10টা করে উত্তর লিখবে, পয়েন্ট লিখবা। যাদের হাতের লেখা আর একটু স্পিড আছে তারা 12টি লিখবে এবং যারা একদম ভালো স্টুডেন্ট তারা 14টি করে পয়েন্ট লিখবা। যদি তুমি 14টি করে পয়েন্ট লেখো তাহলে কিন্তু তুমি খুব একটা ভালো ফলাফল অর্জন করতে পারবা, তুমি অনায়াসে এ গ্রেড A- রেজাল্ট করতে পারবা। আর যারা 12টি করে লিখবে তারা কিন্তু B+ পর্যন্ত রেজাল্ট করা সম্ভব 12টি করে পয়েন্ট লিখলে। এখন দেখো আমি তোমাদেরকে উত্তর দেখিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে লিখতে হয়। তো দেখো
11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্নটি কি? জনমত গঠনের মাধ্যমগুলো আলোচনা করো। তো তোমরা লিখে দিবা 11 নং প্রশ্নের উত্তর। তো দেখো প্রথমে তোমরা কি লিখবা? প্রথমে তোমরা উপস্থাপনা লিখবা। তো দেখো আমি কিন্তু এখানে উপস্থাপনা লিখে দিয়েছি। তো উপস্থাপনায় কি লিখেছি দেখো, জনমত হলো সাধারণ জনগণের সম্মিলিত চিন্তা ভাবনা বা মতামত যা রাষ্ট্র পরিচালনার প্রভাব ফেলে। এই জনমত আপনা আপনি তৈরি হয় না, বরং সমাজের বিভিন্ন মাধ্যম বা বাহক মানুষের মনে, বিভিন্ন মাধ্যম বা বহন মানুষের মনে এই ধারাগুলো গেঁথে দেয়। এই মাধ্যমগুলোর তথ্য প্রবাহ নিশ্চিত করে মানুষকে সঠিক বা ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তা যা গণতন্ত্রের প্রাণ শক্তি। তো দেখো জনমত গঠনের মাধ্যমগুলো আলোচনা করে। দেখো লিখে দিয়েছি জনমত গঠনের মাধ্যমগুলো হলো হয়ে, দেখো আমি এখানে কিন্তু পয়েন্ট আকারে লিখে দিয়েছি। তোমরা এভাবে পয়েন্ট আকারে লিখে দিবা। দেখো আমি এখানে কিন্তু পয়েন্ট আকারে লিখে দিয়েছি। এভাবে তোমরা দেখো আমি পয়েন্টগুলো লিখে দিয়েছি, সংবাদপত্র, বেতার, টেলিভিশন। এরপরে দেখো রাজনৈতিক দল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান, সঙ্গী সাথী বা বন্ধু মহল। এরপরে দেখো আইনসভা, চলচ্চিত্র, সাহিত্য। এরপরে দেখো জনসভা, মিছিল, পেশাজীবী সংগঠন, বেসরকারি সংস্থা বা এনজিও, ইন্টারনেট ও ব্লগ। তো দেখো এভাবে তোমরা কি করবা? 14টি করে পয়েন্ট লিখবা। তুমি যদি 14টি করে পয়েন্ট লিখতে পারো তাহলে কিন্তু খুব ভালো মার্ক পাবা। আর যদি হাতের লেখা একটু স্লো থাকে তাহলে 12টি পয়েন্ট লিখবা। আর যদি আরো কম থাকে তাহলে অবশ্যই 10টি পয়েন্ট লিখবা। এবং সর্বশেষে তোমরা উপসংহারের স্থানে লিখে দিবা, পরিশেষে বলা যায় জনমত গঠনের এই বাহনগুলো যদি নিরপেক্ষ ও সৎভাবে কাজ করে তবে দেশে একটি সুস্থ ও সবল জনমত গড়ে ওঠে। কিন্তু যদি এই মাধ্যমগুলো নিয়ন্ত্রিত বা দুর্নীতিগ্রস্ত হয় তবে জনমত বিভ্রান্ত হতে পারে, যা গণতন্ত্রের জন্য বিপদ ডেকে আনে। তাই একটি উন্নত রাষ্ট্রে গঠনে এই মাধ্যমগুলো স্বাধীন ও দায়িত্বশীল অত্যন্ত জরুরি। তোমরা এভাবেই কিন্তু উত্তরগুলো লিখবা, যেমন ভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো যদি লেস থাকে, যদি প্রশ্নের মধ্যে কি থাকে? লেস থাকে। প্রশ্নের মধ্যে যদি লেস থাকে তাহলে কিভাবে লিখবা? প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদের আজকে গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি। অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা, বারবার দেখবা। তুমি যদি এভাবে লেখো তাহলে ইনশাল্লাহ তুমি কিন্তু খুব ভালো ফলাফল অর্জন করতে পারবা। দেখো লেস লাগানো প্রশ্নের উত্তর কিভাবে লিখবা। লেস বলতে কি? প্রথমে একটা সংজ্ঞা চাই বা কি কাকে বলে। যেমন দেখো বিশ্বায়ন কি? উন্নয়নশীল দেশসমূহে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা করো। প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো যদি লেস লাগানো থাকে তাহলে কি করবা? প্রথম যে অংশটা থাকবে এই অংশ কিন্তু প্রথম অংশে একটা সাধারণ সংখ্যা লিখবা এবং 3 থেকে 5টি প্রামাণ্য সংখ্যা লিখবা এবং পরের অংশে তুমি 10 থেকে 12টি পয়েন্ট লিখবা। অবশ্যই 10টির নিচে পয়েন্ট লিখবা না। যেমন দেখো বিশ্বায়ন কি? আমি একটা প্রথমে সাধারণ সংখ্যা লিখে দিয়েছি। ভৌগোলিক সীমানা অতিক্রম করে বিশ্বের সকল দেশের অর্থনীতি, সংস্কৃতি ও রাজনীতিকে একত্রিত করার প্রক্রিয়াই হলো বিশ্বায়ন। সহজ কথায় বাণিজ্যের বাধা দূর করে পুরো বিশ্বকে হাতের মুঠে নিয়ে আসা এবং সবার সাথে সংযুক্ত হওয়ার নামেই বিশ্বায়ন। প্রথমে একটা সাধারণ সংখ্যা লিখবা যদি লেস নাগা প্রশ্ন থাকে। এরপরে দেখো তোমাদেরকে প্রামাণ্য সংখ্যা লিখতে হবে। দেখো আমি কিন্তু প্রামাণ্য সংখ্যা লিখে দিয়েছি। তোমরা কমপক্ষে হলেও 3টি প্রামাণ্য সংখ্যা লিখবে। অবশ্যই কমপক্ষে হলেও 3টি প্রামাণ্য সংখ্যা লিখবে। দেখো আমি কিন্তু এখানে সংখ্যাগুলো লিখে দিয়েছি এবং তোমরা শেষে লিখে দিবা সুতরাং বলা যায়। কি বলা যায়? বিশ্বায়ন হলো রাষ্ট্রীয় সীমানা মুছে ফেলে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগতভাবে পুরো বিশ্বকে একটি একক ও অভিন্ন সত্তায় পরিণত করার চলমান প্রক্রিয়া। তো দেখো প্রথম অংশ চলে গেল। এখন দ্বিতীয় অংশ দেখো উন্নয়নশীল দেশসমূহে বিশ্বায়নের প্রভাব। কি কি প্রভাব থাকে? দেখো অর্থনৈতিক প্রবৃদ্ধি। পরেরটি দেখো শিল্পায়ন ও আধুনিকরণ। 3 নম্বরটি দেখো কর্মসংস্থান সৃষ্টি। 4 নম্বরটি দেখো প্রযুক্তির আদান প্রদান। 5 নম্বরটি দেখো সংস্কৃতির সংমিশ্রণ। 6 নম্বরটি দেখো পণ্যের সহজলভ্যতা। 7 নম্বরটি দেখো জীবনযাত্রার মান উন্নয়ন। 8 নম্বরটি দেখো স্থানীয় শিল্পের বিনাশ। এরপরে দেখো মেধা পাচার। 10 নম্বরটি দেখো পরিবেশের বিপর্যয়। 11 নম্বর বৈষম্য বৃদ্ধি। 12 নম্বর রাজনৈতিক প্রভাব বিস্তার।
তো দেখো তোমরা লেস লাগা প্রশ্নের উত্তরে পয়েন্ট লিখবা 10 থেকে 12টি। 10 লেস লাগা প্রশ্নে 10টি পয়েন্ট লিখলেই কিন্তু যথেষ্ট। এবং সর্বশেষে লিখবে, পরিশেষে বলা যায় উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশ্বায়ন একটি আশীর্বাদ এবং অভিশাপ উভয় রূপেই দেখা দিয়েছে। এটি যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ এনে দিয়েছে, তেমনি নিজস্ব সংস্কৃতি ও অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করেছে। তাই অন্ধভাবে বিশ্বায়নের স্রোতে গা না ভাসিয়ে এর ইতিবাচক দিকগুলো গ্রহণ করে দেশের স্বার্থ রক্ষা করাই হবে বুদ্ধিমানের কাজ। তো শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদের ক, খ, গ বিভাগের সবগুলোরই কিভাবে উত্তর লিখতে হয় সে উত্তর লেখার টেকনিক গুলো কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স উত্তর বর্ষের শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন কিন্তু উত্তর সহকারে পিডিএফ ফাইল তৈরি করেছে। তোমাদের 9টি সাবজেক্টের উত্তর সহকারে পিডিএফ ফাইল বা অনলাইন কপি, যেটা বিক্রি করে 450 টাকায় অল সাবজেক্ট, অথবা উত্তর সহ শীট গুলো কুরিয়ার করা হয়, সেটার মূল্য হলো 700 টাকা, আর 50 টাকা হলো কুরিয়ার সার্ভিস চার্জ, মোট 750 টাকা। তো দেখো, তুমি চাইলে অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 30 এপ্রিল 2026 সাল থেকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার উত্তর সহকারে পিডিএফ ফাইল বা অনলাইন কপি নিতে পারো। 9টি সাবজেক্টের পিডিএফ ফাইল মাত্র 450 টাকা, আর উত্তর সহকারে যদি শীট কুরিয়ার করে নাও শীট আকারে, তাহলে পড়বে 750 টাকা। তো দেখো তোমাদের বিষয়গুলো কি কি, দেখো তোমাদের বিষয়গুলো হলো রাজনৈতিক তথ্য সময়ের পরিবর্তন ও ধারাবাহিকতা, বাংলাদেশের স্থায়ী সরকার ও পল্লী উন্নয়ন, সরকারি নীতি পরিচিতি, পূর্ব এশিয়া সরকার ও রাজনীতি, পরিবেশ ও উন্নয়ন, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, আধুনিক রাষ্ট্রচিন্তা। তো দেখো এই 9টি সাবজেক্টে কিন্তু উত্তর সহকারে সাজেশন যারা নিতে চাও পিডিএফ বা কুরিয়ার, তারা হোয়াটসঅ্যাপ অথবা আমার ইমোতে যোগাযোগ করতে পারো, এসএমএস করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475, এই নম্বরে এসএমএস করে। দেখো আমি কিন্তু তোমাদেরকে একটু আগে প্রশ্নগুলোর উত্তর শেখালাম, এর থেকেও সহজ করে আমার শীট এবং পিডিএফ গুলোর মধ্যে উত্তর দেওয়া আছে। তো দেখো 9টি বিষয়ের ক, খ, গ বিভাগের উত্তর সহকারে সাজেশন, তোমাদের অন্য কোনো সাজেশন আর বই পড়ার দরকার নাই। ক বিভাগের উত্তরগুলো একদম সব শর্ট করে দেওয়া, খ বিভাগের জন্য 15টি করে প্রশ্ন দেওয়া আছে, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা। গ বিভাগের জন্য 15টি করে সাজেশন দেওয়া আছে, ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পাবা। তো দেখো উত্তরগুলো যেভাবে সাজানো, প্রতিটি গ বিভাগের রচনামূলক প্রশ্নের উত্তরে 14টি করে পয়েন্ট দেওয়া আছে। বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে কিন্তু 14টি করে পয়েন্ট পাবা না। প্রতিটি প্রশ্নের উত্তরে প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা 3 থেকে 4 লাইন করে দেওয়া হয়েছে এবং ভাষাগুলো একদম সহজ। এরপরে দেখো প্রতিটি খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো সংজ্ঞা দেওয়া বা কাকে বলে উত্তরে একটা করে উপস্থাপনা দেওয়া আছে, সাধারণ সংজ্ঞা দেওয়া আছে এবং 5টি করে প্রামাণ্য সংজ্ঞা দেওয়া হয়েছে। বৈশিষ্ট্য বা বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে 5 থেকে 7টি করে কিন্তু পয়েন্ট দেওয়া হয়েছে এবং প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা 3 থেকে 4 লাইন করে দেওয়া হয়েছে। তো দেখো ক বিভাগের উত্তরগুলো কিন্তু খুব সহজভাবে সাজানো হয়েছে। তো আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, প্রশ্নের উত্তরগুলো এত সহজ ভাষায় দেওয়া হয়েছে যে তুমি বলতে বাধ্য হবা এই উত্তরগুলো সেরা। আমি এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তাই বলবো তোমরা যারা যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই রকিবুল 24 পাবলিকেশনের যে পিডিএফ ফাইল আছে সেই পিডিএফ ফাইলগুলো ক্রয় করে নাও, দ্রুত ক্রয় করে নাও। ক্রয় করার জন্য আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো 01744559475। তুমি চাইলে রকিবুল 24 পাবলিকেশনের পিডিএফ ফাইলগুলো ক্রয় করতে পারো, অথবা তুমি চাইলে কুরিয়ার আকারেও নিতে পারো। তো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা যারা অনার্স ফোর্থ ইয়ারের শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন গুলো পিডিএফ ফাইল অথবা কুরিয়ার করে নাও। ইনশাআল্লাহ এগুলো নিয়ে যদি পড়ো ইনশাআল্লাহ তুমি ফার্স্ট ক্লাস অবশ্যই অর্জন করবা। তোমরা যারা যারা এখনো রকিবুল 24 অনার্স চতুর্থ বর্ষের সাজেশন ক্রয় করোনি তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করো 01744559475। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।